আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইসলাম, মুসলমান দেশ, জাতি, গোটা বিশ্বের চরম ক্রান্তি লগ্নে আমরা এখানে বসেছি। যেভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার মাধ্যমের সহযোগিতা নিয়ে আমরা যা শুনতে চাই তার বিপরীতটা শুনি, আমরা যা বিশ্বাস করি তার বিপরীতটা আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়, আমরা যা দেখতে চাই তার বিপরীতটা আমাদেরকে দেখানো হয়, যা দেখতে চাই না সেটা দেখতে হয়, যা বিশ্বাস করি না সেটাকে বিশ্বাস করানোর অপচেষ্টা চলে। আর এই সব কিছু, যেটা চাই না সেটা করার জন্য, যেটা করতে চাই সেটাকে না করার, এই সব কিছুর জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিডিয়া অথবা গণমাধ্যম। এবং এই সময় সারা পৃথিবীতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে, সামাজিক যে গণমাধ্যমগুলো রয়েছে অনলাইন প্রযুক্তির মাধ্যমে আরও অনেক বেশি করে এই মিডিয়া বা এই গণমাধ্যম বা এই বক্তব্যগুলো আদর্শ বিরোধী, বিশ্বাস বিরোধী, নৈতিকতা বিরোধী যে বিশ্বাসগুলোকে, বক্তব্যগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য প্রয়াস বা প্রচেষ্টা চলে। মূলত এখন মিডিয়ার সর্বশেষ প্রযুক্তি বা অনলাইন প্রযুক্তিকে ব্যবহার করে। তো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবগুলো মিডিয়াকে ব্যবহার করে যেভাবে একই সাথে আমাদের মূল্যবোধকে বিনষ্ট করা, আমাদের জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়া এবং আমাদের ধর্মীয় পরিচয়কে যেভাবে বিলীন করার জন্য এবং নীতি নৈতিকতাকে বিদরিত করার জন্য যত রকম অপচেষ্টা চলে, সকল অপচেষ্টাকে প্রতিহত বলবো না আমি, সকল অপচেষ্টাকে নস্যাৎ করার জন্য এবং যে বিশ্বাস আমরা লালন করি, যে চেতনা আমাদের মনের মধ্যে রয়েছে, আমাদের অস্তিত্বের মধ্যে রয়েছে এবং যে দেশপ্রেম বা নিজের এই দেশের প্রতি যে কর্তব্যনিষ্ঠা রয়েছে, আমি ইসলামকে যেভাবে বিশ্বাস করি, ইসলামের কাজগুলো যেভাবে করতে চাই, এই সবগুলো বিষয় সমন্বয়ের জন্য সত্যিকার ন্যায়নিষ্ঠ মিডিয়ার প্রয়োজন। যেই মিডিয়ার মাধ্যমে আমি আমার বিশ্বাসকে পাবো, আমার কথা আমি বলতে পারবো এবং আমি যা জানতে চাই, যা শুনতে চাই, আমি যা দেখতে চাই, আমি সেগুলো জানতে পারবো, সেরকম মিডিয়ার দরকার। আর সেই চিন্তাকে সামনে রেখেই আজ থেকে 3 বছর পূর্বে 2014 সালে ইনসাফ নামে একটি অনলাইন পত্রিকার সূচনা আমরা করি। একদম শূন্য থেকে হাঁটি পা করে নানা রকমের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং খুব অল্প সময়ের প্রস্তুতিতে যে 3 বছর আগে যে কাজ আমরা ইনসাফের মাধ্যমে, ইনসাফ পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে যে কাজ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ এই 3 বছরে যদি পর্যালোচনা করা হয় তাহলে আমরা এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের সেই লক্ষ্যের যে চেতনা, মনের মধ্যে যেই দৃঢ় প্রত্যয়, প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই 3 বছর আমাদের সেই প্রত্যয় আরও শানিত হয়েছে, আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে এবং আমরা এই 3 বছরে আমরা এখন আমাদের বিশ্বাসটা বদ্ধমূল হয়েছে যে আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যপানে এগিয়ে যেতে পারবো। এবং এই অল্প সময়ের মধ্যে যে পরিমাণ স্বতঃস্ফূর্ত সাড়া এবং পাঠকপ্রিয়তা এবং শুভানুধ্যায়ের যতটা উৎসাহ আমরা পেয়েছি, আমরা বিশ্বাস করি তারাও আমাদের কাছে তাদের প্রত্যাশার মাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভালোবাসা, উৎসাহ, উদ্যম, প্রেরণাও তারা সেভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছেন। সেই উদ্দেশ্য সামনে রেখেই আজকে আমরা মিডিয়ার প্রয়োজনীয়তা, মিডিয়া কি, মিডিয়ার মাধ্যমে আমরা কি চাই, মিডিয়ার কল্যাণটাকে আমরা কীভাবে ধারণ করব, মিডিয়ার অকল্যাণ, মিডিয়ার ক্ষতিকারক দিক থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো, সেই সচেতনতা এবং সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি রয়েছি ওয়ালিউল্লাহ আরমান। আজকে আমাদের মধ্যে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন এই সময়ের শীর্ষস্থানীয় একটি দৈনিক ইনকিলাবের তিনি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচয়টা আমাদের কাছে, তিনি ইনসাফ পত্রিকার প্রধান উপদেষ্টা এবং সূচনা লগ্ন থেকেই তিনি আমাদেরকে সব রকমের পরামর্শ, যত রকমের প্রয়োজনীয় বিষয় তিনি সবসময় আমাদের সাথে আছেন। তিনি আমাদের এটা কোনটা করব কি করব না এই সম্পর্কে সবসময় নির্দেশনা দেন। আমাদের মাননীয় জনাব মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইনসাফ পত্রিকার অন্যতম উদ্যোক্তা এবং এই সময় তরুণ সমাজের কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র
ইনসাফ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মুসা বিন ইজার। গত 3 বছরে ইনসাফ পত্রিকাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তার অক্লান্ত ত্যাগ, পরিশ্রম, কষ্ট এবং তিনি কীভাবে ইনসাফ পত্রিকাকে আরও অধিক পাঠকপ্রিয় করা যায়, পাঠকের আরও দোরগোড়ায় কীভাবে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ে সবসময় তার ভাবনা রয়েছে। আজকে আমরা তার কাছেও ইনসাফ পত্রিকার প্রেক্ষাপট, কী উদ্দেশ্য সামনে রেখে ইনসাফ পত্রিকা তারা আমাদেরকে নিয়ে শুরু করেছিলেন, এটা আমরা জানতে চাইব এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণদের উচ্ছ্বাস, আগ্রহ, মেধাকে কীভাবে ইনসাফ পত্রিকার কাজে লাগিয়ে ইনসাফকে আরও সামনে এগিয়ে নিয়ে যায়, সে বিষয়ে আমরা মুসা বিন ইজারের কাছে শুনব। মিডিয়া কী, এই সময় মিডিয়ার ভূমিকাটা কী এবং মিডিয়ার মাধ্যমে কীভাবে আমরা আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের ইতিহাস, ঐতিহ্য আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আমরা ভবিষ্যতের জন্য যত রকমের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, অথবা এই সময় যত রকমের আমাদের এই দেশ জাতি, ইসলাম, মুসলমান যত রকমের সমস্যা বা সংকটের আমরা এই মুহূর্তে সম্মুখীন হয়েছি, সেগুলো থেকে উত্তরণ কীভাবে সম্ভব এবং তরুণ সমাজ আমরা কিভাবে আমাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারবো, মেধার বিকাশ ঘটাতে পারবো এবং মিডিয়াকে কীভাবে আমরা আমাদের অনুকূলে এনে ব্যবহার করে এর ফায়দায় সুফলটা গ্রহণ করতে পারবো, এই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আজকের আমাদের মুখ্য আলোচক জনাব মাওলানা ওবায়দুর রহমান খান নদভী মহোদয়ের কাছে আমরা এই বিষয়ে মিডিয়া কেন, মিডিয়া কীভাবে কাজ করে, মিডিয়ার প্রভাবটা কী এবং আমরা কীভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, এই বিষয়ে আপনার নির্দেশনা বা আপনার বক্তব্য আমরা জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মিডিয়া শব্দটি তার উদ্দেশ্যটাকে প্রকাশ করে। মিডিয়া অর্থ মাধ্যম। তো তথ্য, জ্ঞান বা উদ্দীপক কোনো বিষয়, এটা চিন্তার জন্য, ভাবনার জন্য, এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এটি হলো মিডিয়া। আর মানুষ তার চোখ, কান, মেধা দিয়ে চারপাশ থেকে যা গ্রহণ করে, সেই গ্রহণ করার একটা মাধ্যম ছিল শিক্ষা। আর শিক্ষার বাইরে মানুষের জন্য পড়া, দেখা, শোনা, ভ্রমণ করা, বক্তৃতা শোনা, বৈঠকে যাওয়া, এগুলি ছিল। কিন্তু বর্তমানে যখন ইলেকট্রনিক মিডিয়া আবিষ্কৃত হয় বা টিভি, অনলাইন, ইন্টারনেট, এগুলি 24 ঘন্টা পৃথিবীর সংযুক্ত মানুষদের জ্ঞান দিচ্ছে। মানুষ তার 24 ঘন্টা সময়ের যেটুকু সে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকে, অফলাইন, অনলাইন, যে নামে আমরা বলি, এই প্রিন্টেড হোক, ইলেকট্রনিক হোক, তো এই মানুষটি কিন্তু সবসময় শিখছে। এই যে জাতিকে বা মানব জাতিকে শিক্ষিত করে তোলা, সেই কাজটি এখন সবচেয়ে বেশি করছে মিডিয়া। এখন মিডিয়া মানুষকে একটা আকীদাও শেখায়, তার চেতনা এবং বিশ্বাস, জীবনবোধ শেখায়। ঠিক এরকম তাকে উন্নয়ন, সমাজ কল্যাণ, এমনকি তাকে ফ্যাশন শেখায়, জীবনশৈলী, কি পোশাক পরবে, কিভাবে ঘর সাজাবে, কিভাবে রান্না করবে, কিভাবে সে আচরণ করবে, সব শেখায়। ঠিক এরকম বিনোদন একটা জিনিস, সেটা মানুষের অবসরে মানুষ চায় যে সে কোনো চিন্তা বা ভাবনার লোড না নেক। সে যে পেশার কাজ করে বা জ্ঞানের কাজ করে অথবা সমাজ বাস্তবতা তাকে যে চাপে রাখে, সেই স্ট্রেস থেকে, চাপ থেকে বের হওয়াটাই হলো বিনোদন। সেই সময়েও কিন্তু সে শিখে। কাজেই আজ থেকে 100 বছর আগে যখন টিভি চালু হয়ে গেল, তখন এই টেলিভিশন আবিষ্কার, যে মানুষ শুনবে এবং দেখবে। এখানে কি দেব আমরা? এই যন্ত্রটি আবিষ্কার হওয়ার পর ইউরোপে, পৃথিবীর অনেকগুলি খ্রিস্টান দেশ তার একসঙ্গে একটা সেমিনার করলো। অনেক দীর্ঘ সময় নিয়ে তারা সিদ্ধান্ত করলো যে এই মানুষ যেহেতু টিভি দেখবে, আজকে একজন শুরু করলো, সামনে
পৃথিবীর 80% লোক টিভি দেখতে থাকবে, একসময় 100 ভাগ লোক দেখবে, যারা অল্প সংখ্যক দেখবে না তারা বাইরে হিসাবে। বিশ্ববাসী যখন টিভি দেখবে, তো টিভিতে শিক্ষাটা আমরা দেব। আর এই টেলিভিশন যখন আরও উন্নত হবে, যখন ইন্টারনেট আবিষ্কার হলো, এখন এমন হয়ে গেছে অনেক দেশে যে টিভির চাইতে ব্যক্তিগতভাবে মানুষ অনলাইনে টিভি দেখে বেশি। বড় টিভি কোম্পানিগুলি এখন টেনশনে আছে যে আমাদের গ্রাহক কম, যেমন এভারেজ সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে বিনোদনের জন্য যারা যেত, ঠিক এর চেয়ে বেশি সময় বেশি ভালো জিনিস সে ঘরে দেখতে পারে, এই জন্য হলে মানুষ যায় না। তো টিভির সামনে যারা বসা, তারা যদি নিজের হাতে আরও কিছু পায়, তাহলে টিভি দর্শকও কমবে। যাই হোক, এটার গতিতে এটা চলবে। আর ইহুদি কিছু ব্যক্তি তারা চিন্তা করলেন যে প্রোগ্রাম তৈরি যারাই করুক, বড় বড় মিডিয়া হাউসগুলি আমাদের মালিকানায় থাকবে এবং বিশ্বে সংবাদপত্র, সংবাদ সংস্থা, পাশাপাশি বিনোদন এবং যে কোনো ধরনের শিক্ষামূলক হোক, এডুকেশনের চ্যানেল হোক, স্পোর্টসের চ্যানেল হোক, অথবা ফ্যাশনের হোক, অথবা এন্টারটেইনমেন্ট হোক, যে কোনো সব, যেমন ভূগোল নিয়ে একটা চ্যানেল, প্রকৃতির উপর চ্যানেল, বন্য প্রাণীর উপর চ্যানেল, এগুলি নতুন নতুন আইডিয়া। শত শত চ্যানেল যারা এটা বানাবে, যারা তৈরি করবে, এরাও যাতে আমাদের ধারণার মধ্যে থাকে। আর এখানে যদি কোটি কোটি ডলারের বিনিয়োগ হয়, সেই বিনিয়োগটা ইহুদিরা করবে। কাজে এই যে মানুষের কাছে এই আল ওয়াসাইলু আল মাসমুআ ওয়াল মারইয়া বলে আরবরা, অডিও অ্যান্ড ভিডিও যেটাকে ইংলিশে আমরা বলি, এই মিডিয়াটা নিয়ন্ত্রণ আর্থিকভাবে ইহুদিরা করবে, বড় বড় মিডিয়া হাউস তারা তৈরি করবে, আর এই প্রোগ্রামস যেগুলি সেগুলি খ্রিস্টান বিশ্ব নিয়ন্ত্রণ করবে। এই কথাটি দিয়ে শুরু হয়েছিল এবং আজকে এখন দেখেন পৃথিবীর সবচেয়ে বেশি দর্শক যে চ্যানেলগুলি দেখে, এগুলি হয়তো জাপান বা চীন অথবা ইউরোপ, আমেরিকা। আর উপমহাদেশে সবচেয়ে বেশি পরিমাণ ভারতে। তারা অনেক অনেক চ্যানেল, অনেক রকম, সারা বিশ্বে ভারতীয় চ্যানেল মানুষ দেখে, কারণ তারা এমন সব বিষয় দেয় যার মধ্যে কোনো না কোনো শ্রেণীর আকর্ষণ থাকবে। শিশুদের জন্য কার্টুন, এটা একটা বিশাল মাধ্যম, মহিলাদের জন্য ডেইলি শো বা দীর্ঘ কোনো টেলিফিল্ম, সেটা আবার স্পোর্টস এমন, যেটা এক শ্রেণীর মানুষের জন্য খুবই আকর্ষণ। আবার 24 ঘন্টা নিউজ চ্যানেল যখন চলে, তখন যারা রাজনীতি সচেতন, যারা ঘটনা জানতে শুনতে দেখতে চায়, তারা কিন্তু 24 ঘন্টা এটা দেখে। কাজে মানুষ কি চায় সেটাই দিচ্ছে। আমার কথা হলো, মিডিয়ার গুরুত্ব কি, এটা নিয়ে আলোচনারই কোনো অপেক্ষা নেই, কারণ সারা পৃথিবীর মানুষ এই আকাশ থেকে কিছু শিখছে 24 ঘন্টা। এখন এই যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা অ্যাভয়েড করলাম। কারা? আমরা করলাম, যারা 100 জন বা 1 লক্ষ লোক আমরা দেখব না, কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখবে। তারা কি দেখবে? যেহেতু তারা সবসময়ই এমন সব জিনিস দেখেন যার মধ্যে ধর্মীয় বা দুনিয়ার বা আখেরাতের কোনো উপকার নেই। ইসলামের মূলনীতি হলো যে তুমি এমন কোনো কথা বলো না যে কথার দ্বারা তোমার আখেরাতের বা দুনিয়ার কোনো লাভ নেই। হয়তো পার্থিব একটা লাভ থাকতে হবে, অথবা আখেরাতের সওয়াব থাকতে হবে। এই দুটার বাইরে যা, সেটা হলো বেহুদা কথা, অনর্থক কথা। আর অর্থহীন সব বিষয় ইসলামে পরিত্যাজ্য। কাজে মিডিয়াতেও একটা স্ক্যানিং হওয়া উচিত, যে মিডিয়াতে মুসলমানদের দৃষ্টিতে যেটা অশ্লীলতা, পাপ, সেটা যেন আমরা না দেখি। যে জিনিসগুলি আমাদেরকে গুনাহগার করে সেগুলি না দেখি, যেগুলি দেখা শোনা হারাম নিষেধ সেগুলি না দেখি। আর আমাদের ছোট বাচ্চারা, আমাদের নারীরা বা আমাদের তরুণ সমাজ এমন কোনো কথা বা দৃশ্য বা মেসেজ না লাভ করুক যার জন্য তার ইমানের ক্ষতি হয়, তার চরিত্র নৈতিকতার ক্ষতি হয়, অথবা সে দুর্নীতি শিখে, চুরি শিখে, খুন শিখে, ভায়োলেন্স শিখে, বা তার ভিতরে এইরকম একটা খারাপ জিনিস প্রবণতা জাগ্রত হয়, গুন্ডামি, মাস্তানি, আত্মহত্যা করা, এগুলি না আসে।
পাশাপাশি মানুষের খুব সূক্ষ্ম কিছু নৈতিক স্খলন বা ত্রুটি থাকে। যেমন একজন লোক মিডিয়া থেকে শিখলো লোভ করা, মিডিয়া থেকে শিখলো অন্যের সম্পদ অপহরণ করা, মিডিয়া থেকে শিখলো যে অনন্ত সম্পদের জন্য অন্যায়ভাবে চেষ্টা করা, এবং ওই যে হিংসা বিদ্বেষ, এক বাড়িতে গেলে এইটা, এক মহিলার শাড়ি এমন, তার ফার্নিচার এমন, তার গয়না এমন, সেই রকম তার লাইফস্টাইল এমন, এটা আমার করতে হবে। এই যে গোপনে তার মধ্যে যে স্পৃহাটা আসে, এটা সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক শান্তি নষ্ট করে। এই জন্য মিডিয়ার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আবার মিডিয়ার নিয়ন্ত্রণ বা পরিচালনা বা মিডিয়ার যে সার্ভিসটা দিবে, এটা দেওয়ার জন্য একটা নিয়ন্ত্রণ ব্যক্তিগতভাবে দরকার। যে এটার দায়িত্ব নেবে সে যেন একটা নৈতিক মানুষ হয়। আবার কর্তৃপক্ষ থাকতে হবে, রাষ্ট্র থাকতে হবে, সমাজের কথা, ধর্মের নির্দেশনার আলোকে হতে হবে। যখন এগুলি অবাধ হবে এবং স্বাধীনতা বা মুক্ত চিন্তার নামে আপনি এমন পর্যায়ে নেবেন, তখন সেটা আপনার এক গ্লাস পানির প্রয়োজন, তখন যদি পানির বন্যা আসে, আপনার ঘর পানিতে ডুবে যায়, আপনি পানির মধ্যে তেলে মরবেন। ঠিক এরকম ধোঁয়া, একটা শহর পর্যন্ত ধোঁয়া, আর যদি ধোঁয়ার মধ্যে আপনার অক্সিজেন নেওয়া বন্ধ হয়, তাহলে আপনি মারা যাবেন। যেমন আগুন আমাদের জন্য খুব প্রয়োজন, আগুন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলবে না। কিন্তু আগুন যদি সীমার অতিরিক্ত হয়, তখন আগুনে পড়েই আমাদের সব শেষ হবে। কাজে তথ্য একটা প্রবাহ, মিডিয়া একটা শক্তি। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার এই এক একটি হাদিস এমন যা শোনার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা আরও কোটি গুণ বেড়ে যায়। উনি কি সুন্দরভাবেই তার সময়ে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি এক জায়গায় বলেছেন যে, হে আল্লাহ, আমি কাজে আসে না এমন তথ্য থেকে তোমার কাছে পানা চাই, আমার দরকার হয় না এমন জ্ঞান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এই যে তথ্য এবং জ্ঞানের যে প্রবাহ, সেটা যা আমাদের জন্য উপকারী না অথবা অনুপকারী, সেখান থেকে আমাদের আশ্রয় যেতে হবে। এটা কিন্তু মিডিয়ার একটা মূলনীতি। আমার মনে হয় মিডিয়া সম্পর্কে সংক্ষেপে এতটুকু বলা যথেষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অল্প সময় অল্প কথায় মিডিয়া কি, মিডিয়ার প্রয়োজনীয়তা, গুরুত্ব তো অবশ্যই আমরা সবাই বুঝি। তারপর আপনি যেভাবে বেশ কিছু পয়েন্ট বিষয়কে সামনে এনে তার আলোকে, এবং এই মিডিয়ার যেভাবে সারা পৃথিবী মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণের যে দূরভিসন্ধি, একটা সুদূরপ্রসারী পরিকল্পনা, সে সম্পর্কে আলোকপাত করলেন। তো আমি এবার যারা মুফতি মুসা ইজাহার আপনার কাছে জানতে চাইব যে এখন বাতিলের একটা সয়লাব, ব্যাপক প্লাবনের মতন একদিকে মানুষকে, তরুণ সমাজকে মূলত টার্গেট দেখতে পাচ্ছি আমরা এই সময় তথ্য প্রযুক্তির যে ব্যবহার, যে তরুণ সমাজকে যত বিপদগামী করা যাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যাবে। তো তরুণ সমাজকে বিপদগামী করার জন্য যত রকমের প্রচেষ্টা, যত রকমের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যারাই এই নৈতিকতা ধ্বংস করতে চায়, তাদের সব রকমের সহযোগিতা থাকে, বিশেষত মিডিয়ার মধ্যে বেশি থাকে। তারুণ্যের জয়াগানের নামে নানা রকমের বিষয়কে, খারাপ খারাপ নিন্দনীয় বিষয়কে উৎসাহিত করা হয়, সহযোগিতা করা হয়। তো এই সময় আপনারা ইনসাফ যে অনলাইন পোর্টাল, নিউজ বা সংবাদ বা অনলাইন পত্রিকা যেটা আপনারা চালু করেছেন 3 বছর পূর্বে, কি উদ্দেশ্য সামনে রেখে, এবং আপনারা একটা বৈরী পরিবেশে, চরম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে যে সাহসিকতার সাথে বা যে কল্পনা বা মনের মধ্যে যে উদ্যম নিয়ে নেমেছেন, আমাদের সামনে প্লিজ এই সম্পর্কে আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা এখানে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের মোহতারাম হযরত মাওলানা ওবায়দুর রহমান খান মাদাবী দামাত বরকাত খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন ইনসাফের অগ্রযাত্রা সম্পর্কে, এবং আপনার প্রশ্নে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হলো আজকে মিডিয়া যুব সমাজকে বা তরুণদেরকে, তরুণ সমাজকে আজকে যেভাবে তাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। তো আমি এখানে যেটা বলবো সেটা হলো, তারুণ্য এবং যুব সমাজ এটা ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি অনেক গুরুত্ব আরোপ করেছেন, এবং বিশ্বের সব কবি, সাহিত্যিক, পণ্ডিতেরা এটার পক্ষে, এটার জয়গান করেছেন।
সুতরাং ইসলামেও এই তারুণ্যের এই শক্তিকে বা যুব সমাজের এই গুরুত্বকে ইসলাম অস্বীকার করে না। এই কারণে আল্লাহ নবী বলেছেন যে নুসরিত বিশ্ববাব। এখানে আজকে যদি আমরা দেখি তাহলে বর্তমানে যে মিডিয়া, এই মিডিয়া বা গণমাধ্যম এখানে আজকে শুধু তরুণদেরকে নয় বরং পুরা মুসলিম জাতিকে আজকে তারা টার্গেট করেছে। আজকে এটার পিছনে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো, আমি যেটা ক্ষুদ্র আমার পরিসর থেকে মনে করি যে যুগ যুগ ধরে আমরা মিডিয়া থেকে অনেক দূরে, আমরা যারা ইসলামের পতাকাবাহী বা আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলিম শক্তি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আজকে আমরা মিডিয়া থেকে অনেক দূরে, যার কারণে আজকে এই মিডিয়ার উপরে তারা অত্যন্ত ব্যাপকভাবে তারা দখল করেছে। তো এটা আসলে আমাদের বুঝার কারণে, আমাদের বুঝের দুর্বলতার কারণেই হয়তো এটা হয়েছে। অথচ আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে যদি তাকাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার দিকে যদি তাকাই, তাহলে আল্লাহর নবীও মিডিয়ার গুরুত্ব প্রদান করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মিডিয়াকে ব্যবহার করেছেন। মিডিয়া তো আসলে এটা একটা বিবর্তনের মাধ্যমে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে, এই রূপে এসেছে। তো আল্লাহর নবীর জামানায় যে মিডিয়া ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিডিয়াগুলিকে কাজে লাগিয়েছেন। তো তখনকার সময়ে যেসব মিডিয়া ছিল, আমরা যদি দেখি কোরআন শরীফে যে আল্লাহ যখন নির্দেশ দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন কুরাইশদের যে মিডিয়া ছিল, যে সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী ডাক দিলেন, সবাই একত্রিত হলো, তিনি দিনের কথা বললেন। ওই সময়কালের জন্য এটাই ছিল মিডিয়া বা মিডিয়ার একটা ধরন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যবহার করেছেন এবং এরপরে সময়ের বিবর্তনে যখন খবরের কাগজের আদলে খবরের কাগজের যখন সূচনা হয়, আমরা দেখেছি যে হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার সম্পর্কে আছে এরকম যে উনি এই বিষয় সম্পর্কে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়, তখন হযরত হাকিমুল উম্মাত বলেছিলেন আল্লাহ রাসূলের একটা হাদিস যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাফাক্কাদু আনিস সাহাবা, যে সাহাবাদের কাছ থেকে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে, যারা কোনো এলাকা থেকে আসতো তাদের সামাজিক অবস্থা, তাদের কৃষি অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের রাষ্ট্রীয় অবস্থা, এই সব বিষয় সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন। এটাও একটা মিডিয়ার অংশ। তো এইভাবে আরেকটা হাদিস আল্লাহ নবী সম্পর্কে আছে যে তিনি কারণ ইয়াসআলুন নাস আম্মা ফিন্নাস, মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতেন বিভিন্ন বিষয়ে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিডিয়ার জগতে আরেকটা যেটা তৎকালীন সময় যেটা মাধ্যম ছিল, যে কবিতা আবৃত্তির মাধ্যমে, শেয়ারের মাধ্যমে একজন আরেকজনকে মানে মোকাবেলা করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জায়গায়ও সাহাবাদেরকে কাজে লাগিয়েছেন। তো সুতরাং আল্লাহ নবীর জীবন যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়াকে খুব গুরুত্ব দিয়েছেন এবং এই লাইনে কাফেরদেরকে উনি মোকাবেলা করার জন্য উনি যা যা করা দরকার সব কিছুই করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন কারণে হয়তো আমরা হাতছাড়া করেছি, আমরা এটাকে কাজে লাগাইনি, যার কারণে আজকে এটাকে ইহুদি খ্রিস্টান বা তাগুতি শক্তি এটাকে আজকে দখল করেছে, এটার উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি। তো এই জন্য আজকে এখানে আমাদের এই জায়গাটাতে আজকে আমাদের এগিয়ে আসা দরকার, যাতে করে বাতিলের মোকাবেলা করা যায়। মিডিয়ার যে হযরত যে বললেন যে মিডিয়ার গুরুত্বের কথা, মিডিয়ার গুরুত্ব সম্পর্কে অনেক সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে মিডিয়ার যে প্রভাব সমাজের উপরে, এটার বলার দরকার নেই, এটা অনেক ব্যাপক প্রভাব। মিডিয়া বর্তমানে সাদাকে কালো করতেছে, কালোকে সাদা করতেছে এবং একজন অত্যন্ত নিরপরাধ এবং আত্মভোলা মানুষকেও তারা বড় ধরনের অপরাধী বা জঙ্গি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আবার তারাই দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মিডিয়া আমাদের জন্য আদালতের মতো ভূমিকা নিয়ে তারাই একটা সিদ্ধান্ত দিচ্ছে, তারাই অপরাধী বানাচ্ছে, তারাই আবার এটার একটা সাজার ব্যবস্থা করে দিচ্ছে। তো এইভাবে মিডিয়া আমাদের সমাজে ব্যাপক প্রভাব রাখতেছে, বিশেষ করে বর্তমান আধুনিক সমাজে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বর্তমানে ইন্টারনেটের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সব কিছুর মাধ্যমে আজকে তারা অনেক দূর এগিয়ে গেছে। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আশার বিষয় হলো কিছুটা সচেতনতা আমাদের ভিতরে সৃষ্টি হচ্ছে। তো আমরা বিগত 3 বছর আগে insaf24.com এর মাধ্যমে
এই ক্ষেত্রে একটা আওয়াজ তোলার আমরা চেষ্টা করেছি যে এইখানে আমাদের পদচারণা থাকা দরকার। এটার যেহেতু প্রভাব অনেক বেশি, এই ক্ষেত্রে তারা একচ্ছত্রভাবে আমাদেরকে ঘায়েল করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে, কিন্তু কাউন্টার কোনো বক্তব্য আমাদের আসছে না। যার কারণে আমরা মনে করলাম যে এই ক্ষেত্রে এই সব কিছুকে মোকাবেলা করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে তাগুতি শক্তিকে তারা যে রূপে ফিতনা যে রূপে আসবে সেই রূপে তাদেরকে মোকাবেলা করা, সেই পথেই তাদেরকে মোকাবেলা করা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য সব লাইনে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করা। এটা হচ্ছে একজন মুসলমান হিসেবে, আল্লাহ নবীর উম্মত হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই দৃষ্টিকোণ থেকে আজ থেকে 3 বছর আগে insaf24.com যাত্রা শুরু হয় মিডিয়ার জগতে, যাতে করে আমরা এই তাগুতি শক্তিকে যাতে মোকাবেলা করতে পারি এবং ইসলামের প্রকৃত বাণী যাতে তাদের মানুষের সামনে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে এটাকে তুলে ধরা যায়, এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে এই নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়েছে। আমরা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কামিয়াব করবেন। এখানে অনেকে আমাদের জন্য শুরু থেকেই অনেক পরিশ্রম করেছেন, ঘাম দিয়েছেন, মেধা দিয়েছেন, এরকম অনেকে আছেন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। সমাজে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে, গোয়েবল সিও সিস্টেম। একটা মিথ্যাকে 10 বার, 10 দিন বা 10 ভাবে 10 মুখে যদি বলা হয়, সেই মিথ্যাটা সত্যের চেয়ে বড় সত্য হয়ে যায়। এবং এই সময় আমরা দেখতে পাই মিডিয়া যেন এই বিষয়গুলোকে যে কোনো একটা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য হয় সিন্ডিকেট নিউজ করে অথবা সিন্ডিকেট সংঘবদ্ধ প্রচারণা চালায়। তো আজকে থেকে 3 বছর পূর্বে ইনসাফ যেই লক্ষ্য উদ্দেশ্য, যে সুদূর প্রসারী ভাবনা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং সেই উদ্দেশ্যের লক্ষ্য পান বা সেই উদ্দেশ্যের কতটুকু আমরা বুঝতে পেরেছি, এটা একটা বিষয়। আর এই insaf24.com-কে আরও বেশি, আমি অনেকের সাথে কথা হয়, এটার আরও সম্প্রসারণ প্রয়োজন, আরও বড় এবং এটাকে আরও সংঘবদ্ধ এবং এই সময়ের চাহিদাগুলো পূরণ করার জন্য যা যা প্রয়োজন, কারণ আমাদের জন্য মাঠ ফাঁকা আছে। ইনসাফ যে উদ্দেশ্যকে সামনে রেখে একই সাথে দেশের কথা বলবে, মানুষের কথা বলবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, ইসলাম মুসলমানের কথা বলবে, এই সবগুলো বিষয়কে সামনে রেখে ইনসাফে আমরা কাজ শুরু করেছি। তো মানুষের চাহিদা অনেক রয়েছে, যারা অনেক চাহিদা তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, দেখছেন যে আমরা তাদের চাহিদা পূরণের জন্য কী কী করতে পারি। যদি এটা হয়, আমার অবজারভেশন হচ্ছে, যদি আমরা আমাদের এই চাহিদার দিকে দ্রুত আগাতে পারি, তো ইনশাল্লাহ এই দেশপ্রেম, ইসলাম, মানবতা, মানুষের জন্য কাজ করার সুযোগগুলো আমরা আরও সুন্দরভাবে নিতে পারবো। এই বিষয়ে আপনার বক্তব্যটা আরেকটু ভালো ক্লিয়ারলি আসলে ভালো হয়েছে। কী করতে চাই আমরা, সামনে কী করবো? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা কি জন্য ইনসাফের কার্যক্রম শুরু হয়েছে সেটা আমরা আগেই আলোচনা করেছি। তো আমাদের মূল লক্ষ্য হলো যে আজকে মিডিয়ার জগতে তাগুতি শক্তির যেই অবাধ বিচরণ, এই ক্ষেত্রে এটাকে প্রতিহত করার জন্য, এটাকে ট্যাকেল করার জন্য আমাদের পক্ষ থেকে শক্তিশালী কোনো ব্যবস্থা বা উদ্যোগ এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে সেভাবে নেওয়া হয়নি। সে কারণে আমরা মূলত, আপনি বলেছেন যে ইসলাম এবং দেশ এবং ইসলামী চেতনাকে সামনে রেখে আমরা এই কাজ শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে এসে আমরা এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, এটা আসলে চাহিদার তুলনায় খুবই নগণ্য। আমাদের আরও অনেক বেশি কাজ করা দরকার বিভিন্ন সেক্টরে। তো আমরা আমাদের দেশের যারা ইসলামী জগতে যারা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে আমরা বিভিন্ন সময় মত বিনিময় করছি, পরামর্শ নিচ্ছি এবং এটাকে আরও ব্যাপকভাবে কীভাবে প্রচার করা যায় এবং বেশি মানুষের কাছে কীভাবে যাওয়া যায়, এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা চিন্তা করছি, আলোচনা করছি এবং পরামর্শ করছি। ইনশাল্লাহ আমরা সেইভাবে অগ্রসর হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এই বিষয়ে আমরা বাংলাদেশের বিষয়ে বলি, অনেকগুলো টেলিভিশন চ্যানেল, অনেকগুলো মনে হয় 40টার মতো হতে পারে, দৈনিক পত্রপত্রিকা, জাতীয় ঢাকা কেন্দ্রিক অনেক জাতীয় প্রিন্টেড পত্রিকা, অনলাইন পোর্টাল আছে, তাও যথেষ্ট। তো আমরা একটা বিষয় দেখি, মিডিয়াতে পলিটিক্যাল যে দর্শনটা, রাজনৈতিক যে একটা লক্ষ্য উদ্দেশ্য,
এই রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই মিডিয়ার নিউজগুলো বা তাদের উপস্থাপনা অনেক সময় দেখি যে এভাবেই তারা প্রচার করে। এবং যারা ইসলামের বিরুদ্ধে বলেন, ইসলামকে হায় প্রতিপন্ন করার জন্য মিডিয়াতে যারা কাজ করেন, সেটা নিউজ হোক বা কোনো টক শো, আলোচ্য বিষয়, প্রামাণ্য কোনো কিছু, দেখা যায় যে গুটি কয় মানুষ রাজনৈতিকভাবে তারা নাস্তিক্য দর্শন অথবা যারা বাম রাজনীতি বলেন, কমিউনিজমে বিশ্বাসী বলেন, কিন্তু সমাজে তাদের সংখ্যা একদম নগণ্য, খুবই কম। কিন্তু দেখা যাচ্ছে তারা ঠিক এমন এমন গুরুত্বপূর্ণ জায়গায় মিডিয়াতে বসে আছে, ওই গুটি কয় মানুষে দেখা যাচ্ছে গোটা মিডিয়া নিয়ন্ত্রণ করছে। এবং সেই লোকগুলোর কারণে সারা দেশের মানুষের চিন্তা চেতনা, তাদের যে আদর্শিক বিশ্বাস, সেটা দেশপ্রেমের ব্যাপারে, দেশের ব্যাপারে যে ভাবনা, ইসলামের ব্যাপারে বা ধর্ম বিশ্বাসের ব্যাপারে, এই বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত চিত্রগুলো মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ চলে। এটা কেন এবং এ থেকে উত্তরণে আমাদের যে আমরা একই সাথে দেশপ্রেম এবং ইসলামের অনুভূতিকে যারা লালন করতে চাই, আমরা কিভাবে কাজ করতে পারি? আসলে সমস্যাগুলি আমাদের মাথায় মানে বেশি জায়গা দখল করে ফেলেছে। কারণ বাস্তবতা এটাই, আমাদের দেশের মানুষ যেমন, মিডিয়া এমন নয়। আমাদের দেশে মানুষের সংকট, মানুষের সুবিধা, মানুষের অসুবিধা, মানুষের ভবিষ্যৎ, এগুলি নিয়ে মিডিয়াতে যা আছে, এর চাইতে বেশি মানুষ যা ভাবে না বা যা বিশ্বাস করে না, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা বেশি এবং মানুষের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। যেমন আপনি বললেন যে মিডিয়া এমন কিছু বিষয় বলে এবং গুটি কয়েক লোক বলে, এটা তো বলবেই। কারণ আমাদের দেশে এক সময় শুধু সরকারি টেলিভিশন ছিল, বহু বছর পর এটা রঙিন হয়, আর কিছুদিন আগে এটা টেরিস্ট্রিয়াল, সারা দেশে মানে একই সঙ্গে দেখা যায়। কিন্তু বেসরকারি টিভি হওয়ার পর 1-2 করতে করতে এখন বলেন 40, অথবা একদম কার্যকরভাবে 25-30টা তো আছে। এরা যে প্রোগ্রামগুলি করে অথবা যে টক শোটা করে, টক শোটা অনেকটা মানুষকে বোঝানোর জন্যই লোকজনকে আনা হয়। তারা কি বোঝায়? সেখানে আলোচনা হইলে ইসলাম, সাম্প্রদায়িকতা, এই আলেম, কওমি মাদ্রাসা, বোরকা, পর্দা, নারী, এই সব কিছু টেনে আনা হয়। আর দেখা যায় যে কথাটা তুলে দেওয়া হলো, আর 1জন, 2জন, 3জন, এর মধ্যে 1জন তো এমনই থাকেন অথবা 2জনই এমন থাকে যারা মনে হয় যে ইসলামকেই অপরাধী সাব্যস্ত করে ওইটাকে ধুলাই করার জন্য তারা বসছেন। এই যে আয়োজন, পুরো আয়োজন এবং এগুলির মালিকানা, এগুলির অনুমোদন, এগুলির যারা পরিচালক, তাদের সবার একটা জায়গায় ঐক্য আছে, সেটা হলো এই দেশের অধিকাংশ মানুষকে কষ্ট দেওয়া। এবং তারা মনে করে যে অধিকাংশ মানুষ বা মুসলমান বা ধর্মপ্রাণ মানুষ ভুলের মধ্যে আছে, তারা অন্ধকারে আছে, এদেরকে আলোকিত করতে চায়, এদেরকে কুসংস্কার থেকে তারা মুক্তি দিতে চায়। এই ধারণাটা প্রতিষ্ঠিত। এখন এটার মোকাবেলা আপনি কেমনে করবেন? কারণ আপনাকে তো টকশোতে নেওয়া হবে না। যারা স্বাভাবিক কথা বলবেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বলবেন, দুর্নীতির বিরুদ্ধে বলবেন, বা নারী স্বাধীনতার কথা বলবেন, বা বাংলাদেশের নারীদের অবস্থান ভালো কি আছে, মন্দ কি আছে, মন্দটা কি কারণে, ভালোটা কিসের অবদান, এগুলি বলবেন, তাদেরকে কিন্তু সেখানে নেওয়া হয় না। এবং আমি দেখেছি যেখানে ইসলামের কোনো প্রসঙ্গ আসে, তখন একজন অতিথি এমন দাওয়াত করা হবে যার সম্পর্কে আলোচক সহ মনে হয় টিভি কর্তৃপক্ষ এবং বাকি 1-2জন মেহমান সবাই প্রস্তুতি নেওয়া ওনার উপর তারা হামলে করবে। এবং তারা 3জন এক পক্ষ, তারা যুক্তি তর্ক, তারা ওনার কথাটাকে শুনবেও না, নীরব করে দেবে। এবং কথার মধ্যে তারা 2টা পক্ষ যদি হয় তাহলে এটা স্বাভাবিক। যখন অরেটর কেউ আসে, বক্তা বা বিতর্কিক, তখন এই পক্ষ সেই পক্ষের বিরুদ্ধে বলবেন, কিন্তু যিনি আয়োজক তিনি তো সূত্রধার, তিনি কথা শেষ করবেন, শুরু করবেন, তিনিও মনে হয় এর চাইতে আরও বেশি উৎসাহিত হয়ে, মানে আমি তো কখনো কখনো যদি দেখি তখন আমি আশ্চর্য
আমার লাগে যে একজন লোককে এখানে ডেকে এনে তাকে ধুলাই করার জন্য এই আয়োজন। যিনি যান তিনি যদি মানে ওখানে জিতেও আসেন বা তার কথাটা প্রতিষ্ঠিতও করেন, কিন্তু সে কিন্তু নিরাপদে আসতে পারে না। দেখা যায় তাকে পারলে তারা হাত উঠাচ্ছে। ওই দিন তো দেখলাম একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি তার সামনে কাগজপত্র ঠেলে হাত গুটাচ্ছিলেন। আশ্চর্য, আমি তো কোথাও এরকম পাই না। কারণ যদি গায়ের জোরে হাত গুটিয়ে কথা বলে তাহলে টিভিতে কেন? তার যুক্তি তো আপনারা গুলিস্তান চলে আসুক অথবা রাস্তায় পল্টনে আসুক, এসে দেখুক মানুষ কি বলে, ওনারা কি বলে, সেটা না। আরেকটা কথা যে সমস্ত মিডিয়া এক ধরনের অস্ত্র। মিডিয়া এটা একটা বিনোদন বা একটা নির্দোষ বিষয় এখন আর নাই। কারণ আমি একটা জিনিস বলি যে মানুষকে হত্যা করা, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা, মানুষের এটা হলো মানুষের জান, তার রক্ত। এইরকমই সমান্তরাল অথবা এর চেয়ে দামি আর একটা সম্পদ হলো মানুষের সম্মান। মানুষের সম্পদ, মানুষের রক্ত মানে তার জান এবং তার সম্মান, এই তিনটাই কিন্তু সমানভাবে ইসলামে গুরুত্বপূর্ণ, নিশ্চিত। এখন একটা মানুষকে হত্যা করার জন্য অস্ত্র দরকার, তার সম্মান হানির জন্য, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, তার পরিচয়, তার ডিগনিটিকে ধ্বংসের জন্য এই মিডিয়া একটা অস্ত্র। যেমন এই গত 10-15 বছরের পৃথিবীতে যতগুলি যুদ্ধ, সেখানে অস্ত্রের সাথে এমবেডেড মিডিয়া শব্দটাই সৃষ্টি হয়েছে, তাদের সঙ্গে একদম সংশ্লিষ্ট যোদ্ধা মিডিয়া। এক জায়গায় আমরা গেলাম, ওখানে তাদের বিমান যেমন বোমাবর্ষণ করে, যেমন আর্টিলারি তারা পদাতিক চলে, ট্যাঙ্ক বহর যখন যায়, এমবেডেড মিডিয়া যায়। তারা গিয়ে বলে যে শত্রুরা এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, তারা একদম পারেই নাই, তারা পালিয়ে গেছে। এগুলি মানুষ জানতো না। নিউজের যারা আগে ছিল কি যে ওয়ার করেসপন্ডেন্ট, রণাঙ্গনের যে রিপোর্টার, তারা যোদ্ধার মতো নিজের জীবন বাজি রেখে গোলাগুলি সব দেখতেন। এখন এটা হলো নিরপেক্ষ কোনো করেসপন্ডেন্ট সেখানে নাই। এই যে সেনাবাহিনী, তাদের একটা অংশ হলো মিডিয়া। এই মিডিয়া যখন আপনার দেশে আপনাকে হত্যা করতে না পারে, তখন আপনাকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আপনাকে ধ্বংস করে ফেলে। যে জন্য মিডিয়াকে অনেক মানুষ বলেছেন মিডিয়া ট্রায়াল হচ্ছে। মিডিয়া ট্রায়াল কথাটা কেন আসছে? একজন লোকের কাছে আমি গেলাম, গিয়ে আমার যদি মনুষ্যত্ব বা ঈমান থাকে বা আমার দায়িত্ব বোধ থাকে, আমি যদি একজন জার্নালিস্ট হই বা একজন করেসপন্ডেন্ট হই যে কোনো মিডিয়ার, বা আমি রিপোর্টার বা ফটোগ্রাফার বা এডিটর, আমার একটা প্রাণীকে হত্যা করা যেমন, একটা মানুষকে হত্যা যেমন, তার সম্মানহানি ঠিক সমান করা, এটা আমার বোধ থাকতে হবে। তাহলে আমি গিয়ে এক জায়গায় বললাম যে এখানে এই হচ্ছে, কিন্তু আসলে এই লোকটাকে আর জবাব দিতে দিলাম না। তখন আমি কি করলাম? অন্যায়ভাবে তাকে হত্যা করলাম। যেমন একটা মানুষ, তার সন্দেহ করা হলো যে তার কাছে কোনো অস্ত্র আছে বা মাদক আছে বা নারী ঘটিত ব্যাপার অথবা কোনো নারীর ব্যক্তিগত বিষয় যেটা পুরুষদের সঙ্গে যুক্ত, সেখানে মিডিয়া গিয়ে যদি বলে যে আপনি এখানে কি, আপনি এমন কেন, আপনার এখানে এটা পাওয়া গেছে, আপনার এটা, এই কথাটা তো আসলে আদালতে যাওয়ার পর দেখা গেল যে তার কাছে এটা মাদক ছিল না, অথবা মাদক সাজানো, অথবা সেটা আমাদের তৃতীয় বিশ্বে যা হয় পুলিশ এটা করে। এই ঘটনাটা যখন হয়ে গেল সারা দেশ, ওই লোক কিন্তু শেষ। সে তার মৃত্যু কামনাও করে যে আমার এই পরিস্থিতিতে আমি মরে গেলেই ভালো হতো। সামাজিকভাবে কথাটা মানুষ কখন বলে? যখন তার সামাজিকভাবে তার জীবন শেষ। এরপরে দেখা গেল কোর্টে যে এটা মিথ্যা, কিন্তু ওই কথাটা কিন্তু আর মিডিয়ায় আসে না। কাজেই যে মিডিয়াও একটা আদর্শ নিয়ে চলে, যদি এই আদর্শটা ইসলাম বিরোধী হয়, এই আদর্শ বাংলাদেশ বিরোধী হয়, এই আদর্শ যদি আপনার সত্য বিরোধী হয়, ধর্ম বিরোধী হয় বা একটা শ্রেণীর বিরুদ্ধে হয়, তাইলে তো এই মিডিয়াও একটা যাকে বলে হন্তারক, বা মিডিয়া বা তার পিছনের যে প্রতিভা বা মেধা বা কর্মী, তিনিও যে একজন আগ্রাসী সৈন্যবাহিনী, তিনি একটা হানাদার, এটা হতে পারে। কাজে এই ফিলোসফিটা বা এই দর্শনটা ভালোভাবে প্রচারিত হওয়া উচিত যে মিডিয়া কি
এবং এটা কি করছে মিডিয়ার বিষয়টাকে কিন্তু আপনার ইসে আনা দরকার, বিচার করা বা এটাকে সামনে রাখার প্রয়োজন আছে। আর বাংলাদেশে যে পরিস্থিতি আপনি তুলে ধরলেন এটা সবাই জানে, আমরা জানি। শুধু তাই না, যারা মিডিয়াতে বসে টক শো করে, যারা বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী, তারা রাজি হবে না, আপনার কথার সঙ্গে একমত হবে না। কিন্তু বাংলাদেশের মাঠে যান আপনি, 90%, 95%, 97%, 98% মানুষকে জিজ্ঞেস করে যে মিডিয়া কি। ভয়ঙ্কর জিনিস। মিডিয়া কতটুকু বিশ্বাসযোগ্য? মোটেও না। তারা সাংবাদিককে সাংঘাতিক বলে, বাংলাদেশে সাংবাদিককে মানুষ সাংঘাতিক বলে। এই কথাটা কি এমনি হয়ে গেছে? একজন সাংবাদিক এটা অনেক মহান পেশা, কিন্তু একটা বিপন্ন মানুষ সংবাদপত্রের বা মিডিয়ার সাহায্য পাবে, এটাই তো উচিত। কিন্তু এখন দেখা যায় মিডিয়াকে মানুষ ভয় পাচ্ছে, কারণ যেখানে সমাজে অনিয়ম অন্যায় এটাকে আপনি রেখে দিচ্ছেন বা আপনি এটাকে দূর করছেন না, সেখানে মিডিয়া গিয়ে সেটাকে ধরবে। এই মুহূর্তে তো লোকটি অসহায়, কিন্তু সে তো বলতেও পারবে না যে এই অনিয়মগুলি প্রশাসন বা সরকার বা সমাজ লালন করে। এই যে ঢাকা শহর, যখন গাড়িতে চলি প্রায় দেখা যায় পুলিশ সার্জেন্ট গাড়ি আটকাচ্ছে। আপনি অফিস টাইমে বা আপনি জরুরি কাজে যাচ্ছেন বা বাসে লোকজন যাচ্ছে 100 জন, 50 জন, 60, 70, 40 জন, তাদের একটা জরুরি কাজে তো তারা যাচ্ছে। এখন বাসটা দাঁড় করানোর কি প্রয়োজন? যখন অফ থাকে, পিক আওয়ার ছাড়া অড টাইম, তখন বাসগুলিকে চেক করা যায় না? বাসগুলি রাত্রে যেখানে থাকে, বাসগুলি সকালে যখন বের হয়, বাসগুলি যখন ফিরে, তখন ইচ্ছা করলেই একদম রুটিন ওয়ার্ক হিসাবে আটকানো যায়। আর ঢাকা শহরে যত গাড়ি, তার 80% হলো কাগজপত্র ঠিক নেই, ফিটনেসবিহীন, অথবা আপনার একটা সমস্যা আছে, হয়তো ওই যে রুট পারমিটের সমস্যা, অন্তত ড্রাইভিং লাইসেন্স সমস্যা, অথবা দেখবেন যে বিমার সমস্যা আছে ছাত্রযাত্রীদের। এই সব কিছু সবাই জানে। এখন আপনি যদি বলেন যে এখন কেন, এটা আমাদের কাজ, পুলিশের দায়িত্ব তো বটেই, কিন্তু আপনি কোন মুহূর্তে দায়িত্বটা করছেন এবং কখন। আর এই দায়িত্ব কি? দেখা গেল যে একটা মামলা হলো, আবার অথবা হয়ে গেল সাক্ষাৎ বা কানাকানি এক জায়গায় হচ্ছে, সমাধান হয়ে গেল। এগুলি আমাদের সমাজের চিত্র। এগুলি যারা করেন, যারা ট্রাফিক, যারা পুলিশ, যারা প্রশাসন, যারা যোগাযোগ, তারা এটার দিকে নজর দিতে হবে। নাইলে তো আমাদের দেশ এই যতই সময় চলে যাচ্ছে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রাস্তাঘাট কিছু হবে, কিন্তু মানুষের যে মানবিকতা বা আইন মানার যে ইচ্ছা প্রবণতা বা মানুষের যে আইন বিচার এগুলি পালনের যে শান্তি, সেটা এই দেশের মানুষ পাবে না। এগুলির জন্য আপনার সব জায়গায় সমাধান দরকার। এখন মিডিয়া একা তারা ভাবলো যে এটা আমরা করব, কিন্তু এখানে কিন্তু ব্যক্তিগত ইনসাফের প্রয়োজন, যেটা আপনাদের পোর্টালের নাম ইনসাফ। ব্যক্তিগতভাবে ইনসাফের প্রয়োজন। ইনসাফ মানে ন্যায়, সুবিচার, মনের ভিতরে সুবিচার, কর্মের সুবিচার। আর ইনসাফের যারা আয়োজক, উদ্যোক্তা, তারা আমাকে এক আলোচনায় বলেছেন যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থেকে এই ইনসাফ শব্দটি নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, এগুলির যে রাষ্ট্রীয় ঘোষণাবলী আছে, যেগুলি বঙ্গবন্ধু দিয়েছেন বা যুদ্ধকালীন সময়ে, এখানে তাদের মূলনীতির মধ্যে ইনসাফ ছিল বারবার। সেই ইনসাফ কথাটি বাংলাদেশে খুব অভাব, এবং এইটার জন্যই বাংলাদেশের মানুষ অপেক্ষমান। সেই জন্য তারা যে নামটা দিয়েছেন, এটা আমার শুনে শুরুতে ভালো লাগছিল। আর আরেকটা কথা আপনি বলেছেন যে এই জন্য আমাদের কি করণীয়। আমাদের করণীয় হলো, যখন রাষ্ট্র, সরকার বা বিত্তবানরা বা পলিসি বা সমাজ একটা মিডিয়াকে হেল্প করে, তখন ওইটা হবে বড় মিডিয়া। কারণ একটা মিডিয়ার পিছনে কিন্তু আপনার যে লজিস্টিক সাপোর্ট, এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। এখন একটা টিভি সেন্টার অনেকে অনুমোদন নিয়েও চালাতে পারে না, কারণ সেখানে টাকা খরচ হয়, বিজ্ঞাপনের প্রয়োজন হয়, আবার বাইরের সহায়তার প্রয়োজন হয়। এটা যদি সব দিক থেকে না আসে, তাহলে আপনি করতে পারবেন না। কিন্তু প্রযুক্তি এখন কিছু জিনিসকে সহজ করেছে। যেমন ব্যক্তিগতভাবে একটা ফেসবুক মানুষ চালায়, এখানে কিন্তু বিশাল কথাবার্তা, বক্তব্য আদান প্রদান চলে। ইনস্টাগ্রাম, টুইটার বা যে কোনো
পদ্ধতিতে আপনি আপনার ছবি বা আপনার বক্তব্যটাকে তুলে ধরলেন। ঠিক এরকম পোর্টাল খোলা, বা অনেক তো এখন তো টেলিভিশনও হয়, অনলাইনে রেডিও হয়, অনলাইনে আপনার ওয়েবসাইটের দ্বারা মানুষ একটা প্রচার দেয়। সেখানে যে যেখানে সক্ষম সে তার সাধ্য অনুযায়ী যদি বাংলাদেশের আদর্শগুলি, বাংলাদেশের সৌন্দর্যগুলি, বাংলাদেশের মানুষের বললেই তো সেখানে সব ধর্মেরই অভ্যাস এবং শিক্ষাগুলি চলে আসবে। আর স্বাভাবিকভাবে শতকরা 93 জন মুসলমান এই দেশে, কাজে মুসলমানদের যে সৌন্দর্য, তাদের কুরআন সুন্নাহর যে আদর্শ এবং ইসলামের যে বিশ্বনন্দিত শিক্ষা, সেগুলি আমাদের এই মাধ্যমে আসতে পারে। কাজে ইনসাফ যে পর্যায়ে হোক, এটা আরও বিকশিত বড় হোক, এবং এর মতো আরও হাজার হাজার পোর্টাল, টিভি, এই রেডিও বা ওয়েবসাইট বা যে কোনো পদ্ধতিতে হাজার হাজার উদ্যোগ যদি হয়, তাইলে আমরা অনেক অনেক মানুষকে আলোকিত করতে পারবো। আর ওই যে বড় মিডিয়া, আগ্রাসী মিডিয়া বা সন্ত্রাসী মিডিয়া যাই বলেন, এগুলি সমাজে আছে, তাদের যে দাপট, সেখান থেকে কিছু লোক হলেও রক্ষা পাবে। আর মানুষ কিন্তু ওইগুলি শুনে, আমি তো গত কয়েক বছর যাবৎ আমি সমাজে যে আওয়াজটা পাচ্ছি, যেটা হলো সবচেয়ে বেশি বিরক্তিকর এবং সবচেয়ে বেশি অপছন্দনীয় হলো টকশোর বক্তৃতা। কারণ কয়েকজন মানুষ এখানে আসে, আর যারা বোঝেন, বলতে পারেন, চিন্তা করেন বা রাজনীতি করেন, সমাজ শিক্ষা, এদেরকে কিন্তু আপনার সহজে পাওয়া যায় না, আনাও যায় না। অনেকে আছেন যে টকশো, অনেক টিভিতে এমন আছে যে প্রোগ্রামের জন্য বলে, টকশোর জন্য হোক বা অন্য প্রোগ্রাম, কিন্তু আপনি যে নিজস্ব কাজ ছেড়ে ওখানে যাবেন, 1-2 ঘন্টা সময় দিবেন, আসা যাওয়াতে আবার 4-5 ঘন্টা, এরকম অনেকের পক্ষে হয়ে ওঠে না। আর এখানে শুনেছি যে ব্যক্তির সাথে তারা মেধা বা যুক্তিতর্কে পারে না, তাকে আর আনে না, কেটে দেয়। আবার কিছু বিষয় আছে ডিসিপ্লিন, হয়তো সরকারের পক্ষ থেকেও উনিবাদ বা ওনাকে আনা হোক, এরকমও কিছু কিছু হয়। তথ্য মন্ত্রণালয় এরকম করে, বা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিছু না কিছু এরকম বাছাইয়ের ব্যাপার আছে। এগুলি সম্পূর্ণ নিন্দনীয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি ভালো আলোচনা এই কারণে নষ্ট হয়, ভালো লোকজনের আগমনটা রহিত হয়, তাইলে এই পদ্ধতি ভালো না। কাজে আমি মনে করি মুক্তভাবে যার যতটুকু সাধ্য সে মিডিয়ার মধ্যে যদি অবদান রাখতে থাকি আমরা, তাইলে এক সময় আমাদের অনেকগুলি সোর্স হবে যে আমরা টিভি টক শো দেখবো না, আমাদের পছন্দ হয় এমন টক শো দেখবো যেখানে 2-3-4টি মতের লোক আসবে। আসার পরে আমরা যুক্তি তর্ক থেকে বের করে নেব কোনটা ঠিক। এই যদি না হয়, তাইলে একতরফা আপনি বলতে থাকেন, তাইলে মানুষের শুধু এটার প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধা, ঘৃণা ছাড়া আর কিছু সৃষ্টি হবে না। যেমন আমি এই যে সম্প্রতি চলছে কওমি মাদ্রাসা সম্বন্ধে কিছুই জানে না, কওমি মাদ্রাসার অর্থ কী তাও জানে না, কওমি মাদ্রাসাটা কখন কেমনে হলো তাও জানে না, এই দেশের সাধারণ শিক্ষাটার বয়স কত, আদর্শ কি, এর শুরু কি, মধ্য কি, বর্তমান কি, আর শিক্ষানীতি কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, পৃথিবীর উন্নত দেশগুলিতে শিক্ষা ব্যবস্থা কেমন, আর মুসলিম কান্ট্রিগুলিতে শিক্ষা ব্যবস্থা কেমন, এই সম্বন্ধে সে কিছুই জানে না। কিন্তু হয়তো ওনার একটা পরিচয় আছে যে উনি একটা শিক্ষক, অথবা তিনি একটা মানবাধিকার কর্মী, অথবা তিনি একজন সাংবাদিক। এটা তো একটা সামাজিক পরিচয় আছে, কিন্তু তাই বলে তিনি কি এমন যে তিনি কওমি মাদ্রাসা সম্বন্ধে কথা বলার যোগ্য? উনি কি এই টকশোতে আলোচনার আলাপযোগ্য? একজন লোক আসলেন যিনি একজন জ্ঞানী শিক্ষিত পণ্ডিত, যিনি এই ব্যাপারে কথা বলতে এসছেন, তার আলাপযোগ্য না, অথচ পার্টনার। তিনি কথা বললে সে বুঝবেও না, রিসিভ করতে পারবেন না যে কী কথাটা। হ্যাঁ, কওমি মাদ্রাসায় কী পড়ানো হয় আমরা জানি না। তোমরা কেন জানো না? কওমি মাদ্রাসায় কী পড়ানো হয় এটা আমরা জানি না। কে? আমরা, সরকার জানে না, সমাজ জানে না, জনগণ জানে না। কেন জানো না? কওমি মাদ্রাসা কি এমন যেটা এই আপনার 9 ফুট
দেওয়াল দিয়ে উপরে কাঁটাতারের বেড়া দিয়ে ওখানে বড় লোহার গেট তালা মারা এই খ্রিস্টান মন্টেসরির মতো। আমাদের দেশে যে খ্রিস্টান স্কুলগুলি আছে বা অনেকগুলি স্কুল এমন আছে বিভিন্ন ধর্মের, আমি ধর্মের নামটা বলতে চাই না, পরিচয়ের জন্য বললাম, সেগুলির মধ্যে ছাত্র শিক্ষক ছাড়া সমাজের তো দূরের কথা কোনোদিন কাক পক্ষেও ঢুকতে পারে না। কেন? যেটা আমার পড়ার পরিবেশের জন্য। আর আমাদের কওমি মাদ্রাসার তো দেওয়ালই নাই। কওমি মাদ্রাসাগুলির অধিকাংশ এমন যেগুলির বেড়া পর্যন্ত নাই, টিন পর্যন্ত নাই। সেটার মধ্যে গ্রামের ছেলেরা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়। গ্রামের খালারা ফুফুরা তারা একটা ছাগল চড়াচ্ছে, গিয়া মাদ্রাসার ভিতরে ঢুকলো, এই হুজুর কি করো, আজকে কি খাইছো? তাইলে কি এই সম্বন্ধে জানে না কে? আর যে ব্যক্তি বলে যে কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় আমি জানি না, উনি কি জানেন যে পড়া কি কি দুনিয়াতে আছে? পড়া কত প্রকার? কওমি মাদ্রাসার কোনো সাবজেক্টের নাম সে বুঝবে? কোনো একটা গ্রন্থ বা কোনো কিতাব বা কোনো সিলেবাসের শব্দের অর্থ সে বুঝবে? যে কেন বলে যে আমি জানি না এখানে কি পড়ায়? একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যার কোনো শিক্ষাই নাই, সে যদি বলে যে মেডিকেল কলেজে কি পড়ায়, এটা তো আমি বুঝি না, আমার জানতে হবে এর ভিতরে কি পড়ায়। জানতে হবে, জানার জন্য তোমার তো একটু নর্মাল একটা শিক্ষিত হতে হবে যে কি পড়ায়। এক কথা বলে যে এখানে ডাক্তারি পড়ায়, যা, তাইলে তোমরা বুঝে নাও যে এখানে ইসলাম পড়ায়, ধর্ম পড়ায়। এই যে বাংলাদেশে 6 লক্ষ মসজিদ, এই মসজিদের ইমাম যারা, তাদেরকে এখানে বানায়, খতিব যারা, তারা এখানে তৈরি হয়, যারা বাংলাদেশের সব মানুষকে প্রতিনিয়ত ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দিচ্ছেন, আদর্শিক শিক্ষা দিচ্ছেন, অ্যাডভাইস করছেন বিনা পয়সায়। এইটা পড়ায়। এখানে তোমাদের জানাজা যিনি পড়ান, তোমাদের বিবাহ যিনি পড়ান, তোমাদের সুখে দুঃখে ধর্মের বিষয়ে যিনি সহায়তা দেন, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ইসলামী লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার, মুফতি, তারা এখানে হয়। তুমি জানো না, তাহলে এটা তোমার ব্যাপার। কওমি মাদ্রাসায় কী পড়ায়, কওমি মাদ্রাসায় কী পড়ায় জানলেই হয়। আর অনেক প্রশ্ন, এইগুলি হলো একটা বিদ্বেষ এবং এক ধরনের অন্ধত্ব, এটা নিয়েই প্রশ্ন। কিন্তু এইভাবে প্রশ্ন হওয়া উচিত নয়, কারণ কওমি মাদ্রাসা একটা আদি এবং আসল শিক্ষা ব্যবস্থা, যার দ্বারা বাংলাদেশের সমস্ত মুসলমান তারা অল্প কিছু যদি ধর্ম জেনে থাকে তাহলে এই কওমি মাদ্রাসা দ্বারা। আর স্কুল কলেজে কি পড়ায় সেটা একজন মূর্খ লোক বলবে যে আমি জানি না। এটা তো স্কুল কলেজের দোষ না, সে জানে না কেন। ঠিক এরকম আমাদের যে কোনো ধর্মীয় বিষয়ে যখন বিতর্কে বসে তারা, তখন তারা মনে করে যে ইসলাম বা মুসলমান সংক্রান্ত কিছু বিষয়ে বললে এটার মধ্যে কোনো অপরাধ নেই এবং এটার জন্য দায় দায়িত্বও নেই। এটা বললে কোনো অ্যাকশন নেওয়ারও কেউ নেই, মানে এটা একটা এতিম যার বাবা মা কেউ নেই, জবাব দিতে নেই। কিন্তু আপনি টকশোতে বললে, সরকারের বিরুদ্ধে বললেও মানুষ ভয় পায়, পুলিশের বিরুদ্ধে বললেও ভয় পায়, মাস্তান, গুন্ডা, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে বললে সে তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি বাইরে গেলে আমাকে তারা ধরে কিনা। কিন্তু ইসলাম এমন একটা বিষয় যেখানে ধরার কেউ নেই। এই যে যেখানে ধরার কেউ নাই সেখানে সামাজিকভাবে একটা প্রোটেকশন দরকার এবং রাষ্ট্র এবং সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটুকু যদি কেউ নেয় তাইলে এখানে পরিবেশ ভালো হবে। আমি বলতে চাই, মিডিয়ার গুরুত্ব আমরা বুঝি। মিডিয়া যে একটা অস্ত্র, এটা তো আমি বললাম। বর্তমান বিশ্বে যে সমরাস্ত্রের যুদ্ধ, তার পাশাপাশি মিডিয়া একটা যুদ্ধ। একটা যুদ্ধে মানুষ গিয়ে মানুষকে দৈহিকভাবে হত্যা করে, মিডিয়া তাদেরকে মানসিকভাবে এবং তাদের সামাজিক সম্মান এটা ধ্বংস করে দেয়। এই যে আগ্রাসী, হানাদার, ডাকাত মিডিয়া, সেই মিডিয়া থেকে বাঁচা এবং সুস্থ এবং মানবিক মিডিয়া তৈরি করা এটা উচিত। আমি কিছুদিন আগেও 2-3টি দেশে গিয়েছিলাম বিভিন্ন কারণে। এর মধ্যে একটি আরব দেশে মিডিয়া সংক্রান্ত লোকদের একটা বৈঠক হয়। 55টি দেশের 55 জন প্রতিনিধি ছিলেন। ওইখানে মিডিয়ার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। তারা তো সবাই এই বিষয়ে যুক্ত এবং অভিজ্ঞ। আমাকে যখন বলা হয় তখন আমি আর দীর্ঘ বক্তৃতা না দিয়ে 3টা প্রস্তাব করেছি। এর মধ্যে একটা বললাম যে বিশ্বের সেরা মিডিয়াগুলি
সবগুলি আসলে পরিচয়গতভাবে ইহুদি, খ্রিস্টান বা অন্যদের। তো মুসলমানদেরও একটা 24 ঘন্টার প্ল্যান প্রোগ্রাম নিয়ে যত ধরনের সাইড আছে সবগুলির উপর ফোকাস দিয়ে অনেকগুলি চ্যানেল হওয়া উচিত ইন্টারন্যাশনাল। যেমন এক সময় পৃথিবীর ভূগোলের নেতৃত্ব দিতেন মুসলমানরা, ইতিহাসের তারা, প্রকৃতির তারা, চিকিৎসায় তারা, প্রকৌশলে তারা, ব্যবসা বাণিজ্যে তারা, নির্মাণে তারা, আর আন্তর্জাতিক যোগাযোগ যা ছিল সমুদ্রপথে এগুলি। এখন আমরা কেন এই ন্যাশনাল জিওগ্রাফিকের মতো, এরপরে আপনার এই বিভিন্ন প্রাণীর উপর যে যা হয় এইগুলির উপর মুসলমানরা মানে হাউস অফ এক্সেলেন্স করতে পারে না কেন? এমন কিছু হাউস, এমন কিছু ইনস্টিটিউশন হওয়া উচিত যেগুলি পশ্চিমাদের চেয়েতে প্রতিযোগিতায় অগ্রসর হয়। আর নিউজ চ্যানেলও এমন থাকা উচিত যেগুলি বিবিসি, আপনার CNN, এগুলি যে পর্যায়ে তাদের কাজ চালায়, আল জাজিরা, সেটাও এখন অনেকটাই হয়ে গেছে মানে মালিকানা পরিবর্তনের কারণে। তো মুসলমানদেরও এরকম আন্তর্জাতিক মানের, বিশ্বমানের মিডিয়া গড়ে তোলা উচিত। এটার জন্য মুসলমানরা সারা দুনিয়াতে প্রস্তুত। যদি কেউ উদ্যোগ নেন, কোনো রাষ্ট্র বা কয়েকটি রাষ্ট্র মিলে উদ্যোগ নেন, তাইলে সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করার মতো বিষয়বস্তু মুসলমানদের আছে, যেখানে নিন্দনীয় বা ক্ষতিকর কিছু থাকবে না, অথচ অন্যান্য মিডিয়া বাদ দিয়ে মানুষ সেগুলি দেখবে। তো এটা সবাই খুবই, আমি 3টা ভাগে এটা দিয়েছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, এটাকেও ট্রেনিং দিয়ে বা কিছু আদর্শ, কিছু নৈতিকতা, কিছু মেসেজ দিয়ে যারাই করে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া, এটা একটা, কারণ এটা সবচেয়ে বড়। আরেকটা হলো হাউস অফ এক্সেলেন্স গড়ে তোলা, উৎকর্ষের কেন্দ্র, যেটা মুসলিম বিশ্বের সেরা সেরা চ্যানেল এবং বড় ধরনের প্রতিষ্ঠান হবে। আরেকটা প্রস্তাব ছিল যে সারা বিশ্ব থেকে বাছাই করা মিডিয়ার যারা মেধাবী তাদেরকে এক জায়গায় এনে তাদেরকে আরেকটু সংকলিত করা, সমন্বিত করা এবং উন্নত করা। এই 3টা প্রস্তাব সেখানে হয়তো আলোচনার মধ্যে এখনো আছে। আর সর্বশেষ যেটা বলতে চাই, যে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা বলে যে তারা মিডিয়ার ক্ষেত্রে এখন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, এটা ঠিক। কিন্তু তুরস্কে গত কিছুদিন আগে যে সর্বশেষ রিপোর্ট আমি পেয়েছি, যে ওখানে এরদোগান যে সমাজ বিপ্লবটা করলেন, ইসলাম ও মুসলমানদের প্রাধান্য, তুরস্কের যে আসল পরিচয় সেদিকে ধাবিত হওয়া, ধর্মহীনতা, নাস্তিকতা এবং পাশ্চাত্য সভ্যতার যে কুফল সেগুলিকে ধীরে ধীরে স্তিমিত করা। এই ক্ষেত্রে ইনি নাকি অল্প দিনের মধ্যে এরকম 40টি টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছেন সেখানকার আলেম ওলামাদেরকে, যে আমাদের অন্যান্য মিডিয়ার অভাব নাই, কিন্তু ইসলামিক শিক্ষা, হাদিস, কোরআন, ইসলামের অতীত গৌরব, ইতিহাস, ঐতিহ্য, তাহাদিব, তামাদ্দুনের প্রচার নাই। কাজে 40 জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তিনি টিভি চ্যানেল দিয়েছেন এবং সেটা আরও বাড়বে, 600 পর্যন্ত যাবে। এটা হলো তার একটা সমাজে বিশাল বড় বিপ্লব। আরেকটা হলো যে ওখানকার দৈনিক একটা ছিল জামান কিনা নাম, সেটাকে উনি সরকারিকরণ করেছেন, সবচেয়ে বড় দৈনিক, সেটাকে তিনি সরকারিভাবে ফান্ড রেজিং করে সেটাকে নিয়েছেন, এই জন্য যে তার যে মিশন সেটা যেন সেখানে প্রচার হয়। কাজে এটা তো একটা নমুনা। আমাদের দেশেও যারা সক্ষম ব্যক্তি, বিত্তশালী বা যাদের মধ্যে ভিশন, যাদের মধ্যে উচ্চ চিন্তা আছে, তাদের উচিত বাংলাদেশ যেমন তেমন কিছু মিডিয়া সরকারের উচিত অনুমোদন দেওয়া এবং অন্যদের উচিত অর্থ লগ্নি করা, এবং এটাতে কাজ করার জন্য অসাধারণ মেধাবী শত শত ছেলে মেয়ে আমার জানা আছে, দেশে তো আছেই, আমাকে বললেও আমি দিতে পারবো শত শত, যারা অসাধারণ এমন কিছু প্রোগ্রাম করবে যেগুলি প্রাচ্য, পাশ্চাত্য, ভারত এগুলি চিন্তা করতে পারে না। কাজে আমাদের দেশে আশার অংশই বেশি, হতাশার কিছুই নাই। চারদিক থেকে যেভাবে মিডিয়া চলে এসছে, সেই মিডিয়াগুলি আগামী 15-20 বছর পরে কোথায় পালাবে
সেগুলি আপনি খুঁজে পাবেন না। রেকর্ড দেখতে হবে যে অতীতে এরকম এরকম বলতো। ওই লোকগুলি কোথায় যাবে? তাদের তো যুক্তির কোনো শক্তি নাই, তারা তো ডাকলেও আসবে না। যদি ভালো লোকজন টকশোতে যায় তাহলে ওনারা আসবেই না, কারণ তাদের জানাশোনার পরিমাণ কিছুই না। তারা গুন্ডার মতো কথা বলে। তারা একটা বিটকেলো একটা মুখ ভেঙচি মেরে 3-4 জনে একটা গ্রুপ করে যিনি কথা বলেন তাকে ঘায়েল করে। কিসের ঘায়েল করবে? তারা কিসের শিক্ষিত, কিসের সাংবাদিক, তারা কি পরিমাণ জানে? কাজে আমাদের ঘরোয়াভাবে প্রস্তুতি নেওয়া উচিত। যারা মুসলমান যুবক, চরিত্রবান, আখলাক ভালো, দেশপ্রেমিক এবং সৎ আর আলেম ওলামা, এদের সমন্বয়ে এমন একটা শক্তিশালী মানবিক প্রস্তুতি প্রয়োজন যে যন্ত্রপাতি তো এগুলি যে কেউ কিনতে পারে। আজকে অনুমোদন যদি সহজ হয় তাহলে ভালো লোকজন নিবে এটা। এখন তো অধিকাংশ সময় টেলিভিশন চ্যানেল বা পত্রিকা নেয়, তাদের উদ্দেশ্য মানুষের উপকারের তুলনায় নিজের উপকার, নিজের কালো টাকা বা অবৈধ সম্পদ বা ক্ষমতা ভাড়া দেওয়ার জন্য অনেক মানুষ ভাড়াটিয়া এই মিডিয়া রাখে। এই মিডিয়া আর মুক্ত মিডিয়া এটা কি সমান? কাজে আমাদের ছোট পরিসরে হলেও ইনসাফের মতো শত শত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব, অনেক চমৎকার বলেছেন। এবং আসলে বিষয়টাকে শুধুমাত্র বাংলাদেশের সীমারেখা ভূখণ্ড থেকে চিন্তা করলে আসলে যে আমরা প্রকৃত অর্থে মিডিয়ার যে কি কাজ মিডিয়া করতে পারে এই কাজে বা এই লক্ষ্য উদ্দেশ্যে আসলে জায়গায় পৌঁছতে পারবো না, এই বিষয়গুলো আপনার বক্তব্যের মধ্যে উঠে এসেছে। সর্বশেষ আমি জনাব মুফতি মুসা ইজহার, আপনি তরুণদেরই একজন এবং আমরা insaf24.com যাদেরকে নিয়ে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, আমরা যারা আপনাদের সাথে আছি, তো আলহামদুলিল্লাহ তরুণ বা তারুণ্যের যে উদ্যম, তারুণ্যের যে জয়গান, তারুণ্যের মধ্যে যে স্পৃহা, এটা insaf24.com সহকর্মীদের মধ্যে রয়েছে। এবং হাঁটি হাঁটি পা পা করে বিন্দু থেকে সিন্ধুর দিকে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি 3 বছরে, আলহামদুলিল্লাহ সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনি খুব সংক্ষেপে যদি এই কথাটা বলেন যে এই যে তরুণ সমাজকে কিভাবে আরও বেশি কাজে লাগানো যায়, আর insaf24.com-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি করতে চান সেটা যদি একটু সংক্ষেপে বলে দেন, তো যারা আমাদের গুণগ্রাহী, যারা আমাদের পছন্দ করেন, insaf24.com যারা আরও শক্তিশালী, সংঘবদ্ধ এবং এটার কাজকে আরও বেগবান, সুপরিকল্পিত দেখতে চান, তারা খুব অধীর আগ্রহে তাকিয়ে আছেন যে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কী হয়। 3 বছর তার মানে ভিত্তিটা হয়ে গেছে, সামনে কী করবো আমরা এই বিষয়ে আপনি যেহেতু আপনি ইনসাফের অন্যতম একজন উদ্যোক্তা, তো আপনি আমাদেরকে বলবেন। আসলে মিডিয়ার জগতে কাজ করার জন্য প্রচুর ক্ষেত্র আছে, অনেক কাজ এখানে করা যায় বিভিন্ন লাইনে। তো ইনসাফ এই পর্যন্ত যতটুকু করেছে, তো এটা একটা খুবই এখনো পর্যন্ত আমাদের যেই মানে কাজ, সেটাকে খুব বেশি একটা বলা যায় না। তো আসলে অনেক কাজ করা দরকার আমাদের, কারণ আজকে বিশ্বব্যাপী যেভাবে আজকে বাতিলের যে সাইলাব, এটাকে রোধ করার জন্য আমাদের অনেক সেক্টরে কাজ করা দরকার। তো আমাদের অনলাইন নিউজ পোর্টাল, তারপরে অনলাইন টেলিভিশন এবং অনলাইনে বিভিন্ন শরীয়তের বিভিন্ন দিক নিয়ে কিছু আলোচনা, তারপরে এটার জন্য এবং সাংবাদিকতার জগতে আমাদের কিছু লোক তৈরি করার জন্য কিছু প্রোগ্রাম, এই সব বিষয় নিয়ে আমাদের কাজ করার আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা এবং উদ্যোগ আছে। তো এগুলিকে যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য হযরত যেটা বলেছেন যে সাধারণ আমরা যারা মুসলমানরা আছি, আমাদেরও এই ক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসা দরকার। একটা শক্তিশালী মিডিয়া করার জন্য অনেক কিছু দরকার। তো এই শক্তিশালী মিডিয়া করার জন্য আমাদের যারা সমাজের, বিশেষ করে যারা বিত্তবান এবং দিনী কাজে যারা আগ্রহী, আসলে এই সেক্টরে আমরা যারা দিনী লাইনে যারা সহায়তা করেন,
তারা হয়তো অনেকেই এই সেক্টরটাতে বেশি একটা মনোযোগী নন, যার কারণে আমরা একটা উদ্যোগ শুরু হয়েছে, কিছু কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে এটার দেখা দেখি আরও কিছু নিউজ পোর্টাল বাংলাদেশে এসেছে ইসলামপন্থীদের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা বিশেষ করে যারা সাধারণ মানুষ এবং যারা ইসলামকে পছন্দ করেন তাদের কাছে আমরা এখান থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আবেদন জানাই যে আপনারাও এগিয়ে আসুন, প্রত্যেকের যার যার অবস্থান থেকে, যাতে করে আমরা এটাকে একটা বিশ্বমানের একটা গণমাধ্যম হিসেবে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি। অনেক কাজ করতে হবে আমাদেরকে, এই জন্য আমরা সকলের সহযোগিতা চাই। প্রিয় বন্ধুরা এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমরা আজকে ইনসাফ পত্রিকার নতুন একটি দিগন্ত আমি বলবো উন্মোচিত হলো 3 বছর পূর্তিতে। আমরা লাইভ একটা টক শো এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়া সম্পর্কিত, মিডিয়া কেন প্রয়োজন, মিডিয়ার কল্যাণকর দিক, অকল্যাণকর দিক, ভালো মন্দ দিকগুলো সম্পর্কে আমরা তথ্যভিত্তিক, ইতিহাস নির্ভর এবং গত 1400 বছরের ইতিহাস বা বিভিন্ন সময় প্রেক্ষাপটকে সামনে রেখে এই সময় তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে কীভাবে মিডিয়ার অপব্যবহার হচ্ছে এবং এই অপব্যবহারকে আমরা নস্যাৎ করে অথবা আমরা আমাদের অবস্থানকে ধরে রাখার জন্য কীভাবে মিডিয়াকে কাজে লাগাতে পারি, এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমাদের আজকের দুজন বরেণ্য ব্যক্তির মুখে শুনলাম। আর আমরা আপনাদের সামনে বলতে চাই যে ইনসাফ পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকেই এর একটা নীতিমালা রয়েছে এবং অনেক চিন্তা ভাবনার পরে বড় বড় সাংবাদিক, লেখক এবং চিন্তাবিদ আলেমদের সমন্বয়ে আমরা নীতিমালাটা গ্রহণ করেছি এবং সেই নীতিমালার আলোকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আমরা আমাদের নিউজের বস্তুনিষ্ঠতার ব্যাপারে এবং সত্যতার ব্যাপারে আমরা সর্বশেষ চূড়ান্ত যাচাই বাছাই ছাড়া আমরা কোনো নিউজ ছাপি না। কখনো কখনো এমন হয় বিশ্ব মিডিয়াতেও নিউজ চলে এসেছে, কিন্তু আমরা তার বস্তুনিষ্ঠতা যাচাই করার পর একটু বিলম্ব হয়ে যায়, তারপরেও আমরা বিলম্ব করে হলেও যাতে নিজের সত্যতা এবং এই সংবাদের বস্তুনিষ্ঠতা লঙ্ঘিত না হয় দেরি করে হলেও আমরা নিউজটা যাচাই বাছাই করে তারপরে দিই। এবং আমাদের নীতিমালার আলোকে শব্দ, বাক্য, চয়ন অথবা প্রয়োগের ক্ষেত্রেও আমরা এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকি যে কোনো রকম বিতর্ক অথবা এমন কোনো বিষয়, এমন কোনো বক্তব্য, এমন কোনো শব্দ আমরা ব্যবহার করি না যেটা আমাদের মুসলিম জাতিসত্তার সাথে যায় না, যেটা আমাদের দেশের এই ভৌগোলিক ভূখণ্ডের সাথে যায় না। এবং আমরা যে একটা দায়িত্ব, যে একজন মুমিনের যে দায়িত্ব, যে ভালো কাজ করবে, ভালো কাজে উৎসাহ দেবে, খারাপ কাজে বাধা প্রদান করবে, এই কোরআনের আয়াতের নীতিমালাকে সামনে রেখে আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও সতর্কতার সাথে আমরা চেষ্টা করব যে নিউজ যেন বস্তুনিষ্ঠতার সাথে আসে এবং যা আপনারা চান সেভাবে যেন আমরা নিউজগুলো আপনাদের সামনে তৈরি স্বল্পতম সময় সবার আগে দিতে পারি, সে চেষ্টা থাকবে। আর এই প্রথম আমরা চলমান গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে টকশো শুরু করলাম এবং ইনশাল্লাহ আমাদের এটা সিদ্ধান্ত যে প্রতি সপ্তাহে আমরা এরকম চলমান ইস্যুকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যে তাদের মাধ্যমে তাদেরকে উপস্থিত করে আমরা এভাবে টেবিল টক শো আলোচনা সভা করব এবং সেখানে আপনাদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে, সেই চিন্তাও আমাদের রয়েছে। আমরা আপনাদেরকে পাশে চাই, আপনারা আপনাদের ভালোবাসা, সহযোগিতা, উৎসাহ নিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা আজকে আমাদের এই আলোচনা বা এই মিডিয়ার গুরুত্ব সম্পর্কে যারা আজকের এই আলোচনা দেখলেন, যারা শুনলেন, আমরা আশা করব যে আপনারা অবশ্যই এখান থেকে উপকৃত হওয়ার মতন কিছু বক্তব্য আপনারা পেয়েছেন এবং বিশেষত তরুণ সমাজ যারা মিডিয়ায় কাজ করতে চায় তাদের কাছেও এই আহ্বান থাকবে যে আমরা নিজের মেধাকে বিকশিত করার জন্য নিজেকে আরও নিজের জ্ঞানকে শানিত করি এবং আধুনিক সময়ের যত রকমের জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ সুবিধাগুলো রয়েছে সবগুলোকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাই। মহানবুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব। আর আপনারা আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সে আশা রাখছি। ফেসবুক, টুইটার অথবা ইউটিউবে ঢুকে আপনারা আপনাদের অনুভূতি, অভিব্যক্তি জানাতে পারেন এবং আপনাদের পরামর্শগুলো আমরা কাজে লাগিয়ে সামনে আরও সুন্দর এবং আরও চমৎকার আয়োজনের মাধ্যমে কীভাবে ইনসাফের কাজকে আরও গোছালো করা যায় এবং সমসাময়িক ইস্যুগুলোকে আরও কীভাবে ফুটিয়ে তোলা যায় সুন্দরভাবে, সে চেষ্টা আমরা করব। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং আগামীতে আবার দেখা হবে সেই কামনা করে আপনাদের ভালোবাসা, দোয়া আশা করছি এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানিয়ে বিদায় নিচ্ছি।